স্বাগত দেশ বাণিজ্যে, সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। স্ক্র্যাপ ভেসেল কেনার নামে অভিনব কায়দায় অর্থ পাচারের অভিযোগ স্ট্রান ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে। এলডিসি উত্তরণ নিয়ে বিতর্ক নয়, বরং পরবর্তী কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। দুর্গাপূজায় জমজমাট পোশাকের বাজার, বিক্রি বেড়েছে 15%। এমন সব খবর নিয়ে আমাদের আজকের দেশ বাণিজ্যের আয়োজন দেখার আমন্ত্রণ। ৮,২০০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে স্ট্রান ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকতের বিরুদ্ধে। স্ক্র্যাপ ভেসেল আমদানি নামে বিপুলে অর্থ পাচার হয়েছে এমন তথ্যই উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর প্রাথমিক অনুসন্ধানে। ডিস্কো শওকত সিঙ্গাপুরের ওশান ড্রাইভে গড়েছেন নিজ নামে বিলাসী বাড়ি। বিস্তারিত প্রতিবেদনে। শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকত পতিত হাসিনা সরকারের ঘনিষ্ঠজন, ব্যাংক খেকো নজরুল ইসলাম মজুমদার সিন্ডিকেটের অন্যতম সদস্য। ডিস্কো শওকত এখন স্ট্রান ব্যাংকের চেয়ারম্যান। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর প্রতিবেদনে উঠে আসে মহা দুর্নীতির অভিযোগ। ডিস্কো শওকত গুনে গুনে ৮,২০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছে, আর পুরো টাকাটাই পাচার হয়েছে বলে ধারণা করছে বিএফআইইউ। শওকত চৌধুরী, স্ত্রী তাসমিয়া আমরিন, ছেলে মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে আছে দেশের ২৮টি ব্যাংকে ১৮৭টি ব্যাংক হিসেব। এইসব ব্যাংক হিসাব থেকে উধাও হয়েছে ৮,২০০ কোটি টাকা। ২০১২ সাল থেকে শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন কর্পোরেশন শিপিং ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ ভেসেল আমদানির উদ্দেশ্যে ১৪১টি এলসির সংশ্লিষ্ট দলিলের মধ্যে ১১টি এলসির দলিল পর্যালোচনা করে বিএফআইইউ। অনুসন্ধানে দেখা যায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একই ঠিকানায় রেজিস্ট্রেশনকৃত ৩টি প্রতিষ্ঠান থেকে স্ক্র্যাপ ভেসেল কেনার তথ্য পাওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠানটির কেনা স্ক্র্যাপ ভেসেলগুলো শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসার সুনির্দিষ্ট তথ্য পায়নি বিএফআইইউ। বিএফআইইউ বলছে, চট্টগ্রামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে এই ৩টি এলসি খোলা হলেও এর বিপরীতে বাংলাদেশে আসেনি কোনো জাহাজ, যেটাকে মানি লন্ডারিং এর অ্যালার্ট হিসেবেই গণ্য করা হয়েছে। বিএফআইইউর অনুসন্ধান বলছে, শওকত আলী চৌধুরীর নামে সিঙ্গাপুরের বিলাসবহুল এলাকা ওশান ড্রাইভে রয়েছে একটি বাড়ি। একই এলাকায় খোঁজ পাওয়া যায় তার স্ত্রী তাসমিয়া আমরিনের আরেকটি বাড়ির। চট্টগ্রামের আলোচিত এই ব্যবসায়ী শিপিং ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে আছেন স্ট্রান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এবং দুর্নীতি দমন কমিশন। এছাড়া দেশের বিভিন্ন কোম্পানি থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে। টাকা পাচার সহ নানা অনিয়মের সাথে জড়িত থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ডিস্কো শওকত। এত সব অভিযোগের পরও বহাল তবিয়তে স্ট্রান ব্যাংকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিএফআইইউর চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরেই ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তদন্ত করছে বিএফআইইউ, তারা আমরা ফার্দার কোনো তদন্ত করব না। আমরা সেই তদন্তের উপর ভিত্তি করে কোন ধরনের অভিযোগ আসলো এবং কতটুকু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলো সেটা দেখেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, এসব অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত প্রয়োজন। বিএফআই তদন্ত করে যেরকম যদি কিছু ফাইন্ডিংস পায়, তো ডেফিনেটলি ওই ফাইন্ডিংসের এগেনস্টে আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে যেরকম শাস্তির ব্যবস্থা দেয়া আছে সেগুলো করবে, কোনো অসুবিধা নেই। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে শওকত আলী চৌধুরীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এবার দেশ বাণিজ্যের বিশ্লেষণ। এলডিসি গ্র্যাজুয়েশনের সব সূচকে বাংলাদেশ এরই মধ্যে উত্তীর্ণ হলেও আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের দিকেই এগোচ্ছে দেশ, আর এ নিয়ে বিতর্ক না করে পরবর্তী কর্মসূচি নিয়ে ভাববার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে।
একটি দেশ যখন জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করে, সেটি মূলত এলডিসি গ্রাজুয়েশন। এর ফলে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া সুযোগ সুবিধা যেমন ডিউটি বা কোটা ফ্রি, বিদেশি সাহায্য বা অনুদান, প্যাটেন্ট ছাড় সহ অনেক সুযোগ সুবিধাই যেমন থাকবে না, তেমনি বিনিয়োগে আস্থা বৃদ্ধি সহ আন্তর্জাতিক প্রভাব, অর্থনৈতিক ইমেজ তৈরিতে এটি আবার বেশ গুরুত্বপূর্ণ। শুল্কমুক্ত বাজারের সুবিধা হারালে সবচেয়ে বেশি বিপাকে পড়বে বাংলাদেশের পোশাক খাত। অন্যদিকে প্যাটেন্ট ছাড় হারাবে ওষুধ শিল্প। ফলে ব্যবসায়ীরা বলছেন এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত নয়। সরকার যে এখন সিদ্ধান্ত নিলেন 26 সালে এলডিসি গ্রাজুয়েশনে যাবেনি, তাহলে কিভাবে যাবেন? গেলে আমাদের কি করতে হবে? আমার যে রপ্তানি খাত মুখ থুবড়ে পড়বে, তাহলে এটার জন্য আমাদের কি পরিকল্পনা? এগুলো নিয়েও কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা নেই। আগের সরকারের এই জিনিসগুলি ভুল তথ্যের উপর ভিত্তি করে তারা এই এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেটা ইতিমধ্যেই ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং এটাকে 3 বছরের জন্য পিছানোর আবেদন অনেক আগেই করতে পারত। তবে বাস্তবতা ভিন্ন। একটি দেশের এলডিসি গ্রাজুয়েশনের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ আর অর্থনৈতিক মানদণ্ডের যে সূচক থাকে তা অনেক আগেই উতরেছে বাংলাদেশ। জাতিসংঘে যে মানদণ্ড ব্যবহার করে সেই মানদণ্ড ব্যবহার করলে বাংলাদেশকে ওই বিবেচনা আনার কোনো যুক্তি নাই। এবং আমি যদি মনে করি যে জিডিপি আমার 50% অতি মূল্যায়িত, মানে আমার জিডিপি যদি অর্ধেক হয়ে যায়, তারপরেও দেখা যাবে যে আমরা ওই পার ক্যাপিটা যে জিএনএ আছে সেই সূচে কিন্তু আমরা কোয়ালিফাই করি। বিশেষজ্ঞরা বলছেন এলডিসি গ্রাজুয়েশন নিয়ে বিতর্ক নয়, বরং পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। কৌশলগতভাবে যে প্রস্তুতির কাজগুলো, সেই কাজগুলো যাতে আমরা দ্রুততর সময় শুরু করি এবং এই অনুযায়ী যাতে ব্যবসায়ীরাও তারা তাদের মতো করে প্রস্তুতিগুলো নেন। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা, তাদের বাজারের ক্ষেত্রে নতুন নতুন বাজারে যাবার জন্য চেষ্টা করা। শুধু ব্যবসায়ী বা বেসরকারি পর্যায়ে নয়, বিশ্লেষকরা বলছেন এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী ধকল সামাল দিতে সরকারকেও নিতে হবে পরিকল্পনা, থাকতে হবে প্রয়োজনীয় বাজেট। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। দেখে নিচ্ছি এলডিসি গ্রাজুয়েশনের পথ পরিক্রমা। স্বাধীনতার পর 1975 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় প্রথম বাংলাদেশে অন্তর্ভুক্তি হয়। এরপর 2018 সালে এলডিসি দেশ থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করে। 2021 সালে প্রথম এলডিসি গ্রাজুয়েশনের আবেদন করে বাংলাদেশ। 2024 সালে অগ্রগতি পর্যালোচনা করা হয়, যা এখনও অব্যাহত আছে। সবকিছু ঠিক থাকলে 2026-এর 24 নভেম্বর উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। দেখে নিচ্ছে এলডিসি উত্তরণের জন্য নির্ধারিত 3টি সূচকে বাংলাদেশের অবস্থান। মাথাপিছু আয় সূচকে এলডিসি উত্তরণের জন্য $1,307 প্রয়োজন। বিপরীতে বাংলাদেশের মাথাপিছু আয় $2,738, যা উত্তরণ সীমার প্রায় দ্বিগুণ। অন্যদিকে মানব সম্পদ সূচকে যদি আমরা লক্ষ্য করি, এলডিসি উত্তরণে প্রয়োজন 59.06%। বিপরীতে বাংলাদেশের অবস্থান 77.5%। অর্থাৎ এখানেও আমরা বেশ খানিকটা এগিয়ে। অপরদিকে অর্থনীতি ও পরিবেশ ভঙ্গুরতা সূচকে 40.6%-এর নিচে অবস্থান করতে হয়। বাংলাদেশ সেখানে 21.9% আছে। এলডিসি গ্রাজুয়েশনের দিকে এগোচ্ছে দেশ, কিন্তু যেমনটি দেখছিলাম এখনো সরকার কিংবা ব্যবসায়ী কেউই প্রস্তুত নয়। ফলে এই অনিশ্চয়তা যাত্রা কেমন হবে সেটি এখন প্রশ্ন। এ নিয়ে যুক্ত করছি পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজকে। স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন? মাসরুর রিয়াজ আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি জি, স্বাগত আপনাকে। আমরা যেমনটি দেখছিলাম, ব্যবসায়ীরা বলছে অন্তত আরো 2 থেকে 3 বছরের সময় প্রয়োজন। আপনি কি বলবেন? আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আপনি যেভাবে আপনার রিপোর্টে যথার্থই বলছিলেন যে বাংলাদেশ গ্র্যাজুয়েশনের জন্য যে মানদণ্ডগুলো দরকার, বিশেষ করে 3টে যে প্যারামিটার, 3টেতেই যে রিকোয়ার্ড লেভেল তার চেয়ে অনেক উপরে আছে। একটা জিনিস বলা হচ্ছে, এবং এটা সত্যই, যে গত কয়েক বছরে, গত বছরের অগাস্টের আগে স্ট্যাটিস্টিক্যাল ডেটায় বেশ কিছু অনিয়ম হয়েছিল, এবং যার ফলে এই মানদণ্ডের যে প্যারামিটারগুলা, বাংলাদেশের মাথাপিছু আয়, ইকোনমিক ভালনারেবিলিটি, হিউম্যান
ভালনারেবিলিটি, এগুলো হয়তো যেভাবে দেখানো হয়েছে কোয়ালিফিকেশনের সময় সেই জায়গায় নেই। তবে এটাও ঠিক যে সেই জায়গায় যদি নাও থাকে, এখান থেকে যদি আমরা বেশ মানে 20% 30%ও রিভাইজ ডাউন করি, তাও বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করে যায়। সো প্রথম কথা হলো সেটা। কিন্তু যে কারণে আজকে অনেকেই বলছে যে এই গ্র্যাজুয়েশনের এক্স্যাক্ট সময়টা, যেটা নভেম্বর 2026-এ এই মুহূর্তে নির্ধারিত, সেটাকে রিভিজিট করা উচিত। সেটার কারণ হলো যে আমাদের প্রস্তুতি ছাড়া গ্র্যাজুয়েট করলে আমাদের অর্থনীতির উপর যে ধরনের শঙ্কা বা যে ধরনের আঘাত আসতে পারে সেটা। তো এই জায়গাটা আমার মনে হয় একটু ভেবে দেখা যেতে পারে। কারণ কি 2021 সালে আমরা ফাইনালি কোয়ালিফাই করেছি, তো সেই 21 তার 3 বছর পরে মানে 24-এ আমাদের গ্র্যাজুয়েট করার কথা ছিল। কোভিডের জন্য সবাইকে যারা গ্র্যাজুয়েটিং কান্ট্রি আরো 2 বছর দিয়েছে 26। তো এখন সেই 21-এর পরে প্রায় 5 বছর পাওয়া গেছে। এই সময় কিন্তু যে দুর্বলতাগুলো আছে, যে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী যে দুর্বলতাগুলো, প্রতিযোগিতার সক্ষমতার অভাবগুলো, সেগুলো পূরণ করে নেওয়ার জন্য যথেষ্ট সংস্কার বা ইমপ্রুভমেন্ট করা যেত। জি ডক্টর মাসুরিয়াজ, আমরা যেমনটা দেখছি যে সরকারও প্রস্তুত এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যেতে, আসলে সরকার ঠিক কতটা প্রস্তুতি নিয়েছে এই বিষয়ে? না, সেটাই আমি বলছি। সেই সরকার, শুধু এই সরকার গত 1 বছর দেখলে হবে না, কারণ এই ফাইনাল কোয়ালিফিকেশনটা হয়েছে 21 সালে। সো সেই 21 সালের ফাইনাল কোয়ালিফিকেশনের পরে যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, দেখেন সরকারের প্রস্তুতি হলো পলিসি সংস্কার, রেগুলেটরি চেঞ্জেস, যেগুলো সেই দুর্বলতা বা যে সক্ষমতা উন্নয়ন ঘটাতে হবে সেই জায়গাগুলো সহায়তা করবে, রাইট? আর বেসরকারি খাতেরও কিছু প্রস্তুতি ছিল যেগুলো ওই পলিসি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দ্বারাই ধাবিত বা প্রভাবিত হয়, তাদের নিজস্ব ফার্ম লেভেল সক্ষমতা বা সেক্টর লেভেল সক্ষমতা। এখন আমরা দেখেছি যে 21 সালের পরে ছোটখাটো 2-1টা উদ্যোগ হয়েছে, একটা কমিটি হয়েছে, মানে ইআরডি একটা ডকুমেন্ট করেছে, কিন্তু আসলে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো বেশিরভাগই হয়নি। সুতরাং সেই সংস্কারগুলো ছাড়া যে সক্ষমতা আমাদের প্রয়োজন, আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের লজিস্টিক্স উন্নয়ন, আমাদের কাস্টমস এবং বর্ডার ক্লিয়ারেন্স রেগুলেশন, আমাদের নিজস্ব যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, পৃথিবীর বিভিন্ন মানে সম্ভাবনাময় বাণিজ্য পার্টনারের সাথে বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি, এগুলো এখন পর্যন্ত হয়নি। সুতরাং বেসরকারি খাতের যে উদ্বেগ, সেই উদ্বেগটার কিন্তু ভিত্তি আছে। সুতরাং আমি মনে করি সরকারকে এখানে 2 পক্ষকেই দায়িত্ব নিয়ে আগাতে হবে। জি মাসুরিয়াজ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এলডিসি নিয়ে আরেকটা প্রতিবেদন দেখে আসি। এলডিসি থেকে উত্তরণে নতুন চ্যালেঞ্জে পড়বে দেশের কৃষি খাত। আন্তর্জাতিক বাজারে প্রবেশের আগে মান নিয়ন্ত্রণ, শুল্কের চাপ, সরকারের ভর্তুকি সীমিত হওয়া সবই ক্ষুদ্র ও মাঝারি কৃষককে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময় কৃষক পর্যায়ে যেন বড় ধরনের বিপর্যয় না হয়, এই জন্য রাখতে হবে আলাদা বাজেট। ফাহিম ইউসুফের প্রতিবেদন। সার, বীজ, সেচে সরকারের যে ভর্তুকি, এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পর ধীরে ধীরে সেটি আর থাকবে না। কেননা বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর নীতিগত বাধ্যবাধকতায় এলডিসি গ্র্যাজুয়েশনের পর তা কমিয়ে আনার বিধান রয়েছে। ফলে বেড়ে যাবে উৎপাদন খরচ, বিশেষত ধান, গম, ডাল, শাকসবজির মতো মৌলিক ফসলে। এলডিসি উত্তরণ প্রভাব ফেলবে রপ্তানিতেও, ফলে কঠোর মান নিয়ন্ত্রণ এবং শুল্ক চাপ বাড়তে পারে। উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে বিশ্ববাজারে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হবে, কেননা আন্তর্জাতিক মান আর সনদ ব্যবহারে বাধ্যবাধকতা তৈরি হবে। এছাড়া ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপানের মতো উন্নত দেশে পণ্য রপ্তানিতে বর্তমানে যে শুল্কমুক্ত সুবিধা সেটিও হারাবে বাংলাদেশ। এমন পরিস্থিতির জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ? এই মুহূর্তে আমাদের প্রস্তুতির যথেষ্ট অভাব আছে। আমাদের জন্য আরো 2 থেকে 3 বছর যদি ডেফার করা না হয়, আমরা পুরোপুরি গ্র্যাজুয়েশনের জন্য প্রিপেয়ার্ড না, সেটা আর্লি হবে। সংশ্লিষ্টরা বলছেন জিডিপির অনুপাতে কৃষিখাতের বাজেট ধারাবাহিকভাবে কমছে। এলডিসি গ্র্যাজুয়েশনকে মাথায় রেখে কৃষিখাতে সরকারের বাড়তি মনোযোগ দিতে হবে। ক্ষুদ্র কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকারের ভর্তুকি যেমন বাড়াতে হবে, তেমনি বাড়াতে হবে বাজেট বরাদ্দের পরিমাণও। আমি কৃষি ঋণ দিই কত 39,000 কোটি টাকা এবছরের লক্ষ্যমাত্রা। কত পার্সেন্ট? টোটাল ঋণ প্রবাহের মাত্র 2%। 14% না কেন? কোনোভাবে আমাদেরকে এই ভর্তুকিটাকেও কমিয়ে আনার চেষ্টা করা দরকার,
পাশাপাশি প্রফিটেবিলিটিটাকেও বাড়ানোর চেষ্টা করা দরকার। এলডিসি গ্রাজুয়েশন কৃষিখাতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এসেছে। ঝুঁকি থাকলেও সুযোগ সঠিকভাবে কাজে লাগালে দেশের কৃষিখাত আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এলডিসি নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মাসুর রিয়াজ। আমরা আবারও যুক্ত করে নিচ্ছি তাকে। ডক্টর মাসুর রিয়াজ, আমরা যেমনটা দেখছিলাম যে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষ বা কৃষকের উপর, সেটি মোকাবেলায় আসলে কি করা যায়? যে কথাটা রিপোর্টে বলা হয়েছে যে এলডিসি পরবর্তী বাংলাদেশ যে সুবিধাগুলা বা পলিসি স্পেসগুলো হারিয়ে ফেলবে, তার মধ্যে একটা হলো সাবসিডি দিতে পারবে না অনেকগুলো ক্ষেত্রে। একটা ক্ষেত্র হলো এক্সপোর্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে যে সাবসিডি দেওয়া হয়, ক্যাশ সাবসিডি বলে বা এক্সপোর্ট সাবসিডি, এটা দেওয়া যাবে না। আর একটা হলো কৃষির ক্ষেত্রে সাবসিডির ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আসবে। তবে সেখানে একটা আশার কথা আছে কৃষির বিষয়টা। দেখেন, কৃষির যদি সাবসিডি দেওয়া না যায়, আমাদের দেশে যেখানে ব্যবসার পরিবেশ, কৃষির প্রোডাকশন পরিবেশ সেটা ব্যয়বহুল, সেখানে অনেক কৃষক বা উৎপাদনকারী তারা হয়তো যেই দামে প্রডিউস করতে হবে তাদের, সেই দামে এনাফ ডিমান্ড থাকবে না। তবে এখানে আশার আলো হলো এইখানে ডব্লিউটিওর একটা প্রভিশন আছে, যদি বাংলাদেশ নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি বলে একটা ক্যাটাগরি আছে, বাংলাদেশ যদি তাকে প্রমাণ করতে পারে যে বাংলাদেশ নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি, তখন এই সাবসিডি আরো কন্টিনিউ করতে পারবে বেশ কিছু বছর। এবং সুতরাং এই কৃষির সাবসিডিটা অত বড় সমস্যা নাও হতে পারে। কিন্তু বাংলাদেশকে ওই যে বললেন প্রস্তুতির একটা অংশ হলো এই নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি হিসেবে নিজেকে উপস্থাপন করা, তথ্য উপাত্ত সহ। কিন্তু যেই জায়গাটায় প্রবলেম হবে, এটা কোনোভাবেই দিতে পারবে না এক্সপোর্ট সাবসিডি। এখন এটাও ঠিক, বাংলাদেশে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, অনেক সেক্টর দশকের পর দশক সাবসিডি পেয়ে আসছে, তাদের হয়তো আর এই সাবসিডির প্রয়োজন নাই, এটাও সত্যি। কিন্তু আবার এটা বাংলাদেশে ধরেন সাবসিডিটা উদীয়মান অনেক সেক্টর আছে, তারা এই নতুন ব্যবসা, নতুন সেক্টর এবং বাংলাদেশের মতো ব্যয়বহুল ব্যবসার পরিবেশে অবকাঠামোর বিভিন্ন ইনএফিসিয়েন্সি আছে, সেখানে এই সাবসিডিগুলো তাদেরকে শুরুর কয়েকটা বছর বা ব্যবসায় প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করার আগ পর্যন্ত টিকে থাকতে সহায়তা করে। কিন্তু সেটা ধন্যবাদ সেটা না দিয়ে কিভাবে যুক্ত হওয়ার জন্য, যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গেল কয়েক বছরের মন্দা ছাপিয়ে এবারের দুর্গাপূজায় পোশাকের বাজার ছিল বেশ জমজমাট। বিক্রেতারা বলছেন অন্তত 15 থেকে 20% বেড়েছে বেচাকেনা। শারদীয় উৎসবকে ঘিরে দেশীয় বুটিক শপগুলোর কালেকশনও ছিল নতুনত্ব। ফাহিম ইউসুফের আরেকটি প্রতিবেদন। পূজার ঢাক, সিঁদুরের লাল রং, দেবী দুর্গার অবয়ব, শারদীয় উৎসবে এমনই বাহারি পোশাকে ছেয়েছে দেশীয় বুটিক শপগুলো। শরতের নীল আকাশ, কাশফুলের সাদা রঙের ছোঁয়া আর উৎসবের বাহারি রঙের ব্যবহার ছিল এবারের পূজা উৎসবের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিতে। নির্বাচনী আমেজ আর রাজনৈতিক অস্থিরতায় গেল কয়েক বছর দেশীয় বুটিক শপগুলোর আয়োজন ছিল সাদামাটা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারের থিমগুলো ছিল প্রতিমার ছবি, নকশি পিঠা এবং ওম দিয়ে ডিজাইন করা। আর ফেব্রিক্সের কথা যদি বলি, হাফ সিল্ক, মসলিন, কটন ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। কালারের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ, ইয়েলো, পিঙ্ক, ম্যাজেন্ডা কালার এগুলো ব্যবহার করা হয়েছে। সাধারণত পূজায় একটু তারা লাল বা লাল সাদা পরে, ওই ধরনের প্রোডাক্ট রেডি করা হয়েছে। শাড়ি টাড়ি একটু লাল কম্বিনেশন বা লাল সাদা কম্বিনেশন, এরকম থিম দিয়ে তৈরি করা হয়েছে। শুধু ডিজাইন বৈচিত্র্য নয়, দুর্গা উৎসবকে ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সেজেছে শারদীয় ভঙ্গিতে। আর তাই তো এবার বিক্রিও বেশ। ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় অন্তত 15 থেকে 20% বেড়েছে বিক্রি। পূজার প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, যেমন শাড়ি, বাচ্চাদের প্রোডাক্ট, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট,
গত বছর যদি আমরা 50% বিক্রি করি, এবার হয়তো আমরা 60+ বিক্রি করেছি। ওভারঅল বিক্রিটা ভালো হয়েছে। পূজা উপলক্ষে 10 থেকে 15% ছাড়ের ঘোষণা ছিল কোনো কোনো দোকানে। সেই সাথে ব্যাংকগুলোর ডেবিট অথবা ক্রেডিট কার্ডের কেনাকাটায়ও ছিল ভিন্ন ভিন্ন ছাড়। এবারের পূজার ব্যবসা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানান, ঈদ, পূজা আর বৈশাখী উৎসবকে কেন্দ্র করেই আলাদা আয়োজন থাকে বুটিক শপগুলোতে। এই ব্যবসা মন্দা হলে টিকে থাকাও মুশকিল হয়ে যায় বুটিক শপগুলোর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি আরও গতিশীল করতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি বা অফডকগুলোকে 38 থেকে বাড়িয়ে খালাসযোগ্য পণ্যের সংখ্যা 65 করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে এতে দেশের বাণিজ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি গতিশীল হবে বন্দর। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, অংশীজনদের সঙ্গে কথা না বলে ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। আজিজা হক পায়েলের প্রতিবেদন। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে গতি আনতে বন্দরের বাইরে অফডকের মাধ্যমে খালাস করা হতো 38টি পণ্য, কিন্তু এখন সংখ্যা বাড়ানোর পর অফডকগুলো থেকে খালাস হবে 65 ধরনের আমদানি পণ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত কন্টেইনারের চাপ কমানো এবং বন্দরের গতি বাড়াতে এবার 65 ধরনের পণ্য জাহাজ থেকে সরাসরি বেসরকারি কন্টেইনার ডিপোতে পাঠাতে চায় কর্তৃপক্ষ। নির্ধারিত এসব পণ্য বেসরকারি আইসিডিতে চলে গেলে কন্টেইনার জট কমিয়ে গতি বাড়ার পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতাও। 65টা আইটেম অফডকে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অফডকের সক্ষমতা অতটা না থাকার কারণে কাস্টমস সেটা ক্রমান্বয়ে দিচ্ছে। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নাখোশ বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি, স্টেক হোল্ডারের সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। পণ্য যদি সরাসরি আইসিডিতে যাওয়া ওখান থেকে খালাসের ব্যাপার হয়, সেখানে সময় সাপেক্ষ ব্যাপার থাকতে পারে, আবার কস্ট ইনভলভ থাকতে পারে। তো সময় এবং কস্ট দুটোই যদি বেড়ে যায়, ইট ইজ নট গুড ফর দিস এনি এক্সপোর্ট। এই বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করে, আমরা সার্বিক বিষয়গুলো ওনাদেরকে অবহিত করতে পারি। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকরা বলছেন, সক্ষমতা থাকায় কন্টেইনার রাখতে সমস্যা হবে না আইসিডিতে। তবে বন্দর জট, রাস্তায় জ্যাম ও বন্দরের স্ক্যানার মেশিনের ধীর গতির কারণে বন্দর থেকে ডিপোতে পৌঁছাতে সময় বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরের মধ্যে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা ডিপোগুলোর পারফরমেন্সের উপর ডেফিনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। এর মধ্যে স্ক্যানিং এর সমস্যাটা সবচেয়ে বড়। চট্টগ্রামে বর্তমানে 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি কার্যক্রম চালাচ্ছে। এসব ডিপোকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে, কমবে বন্দর জট আর বাড়বে অর্থনীতির সক্ষমতা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। এখন দেখে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে গম, তুলা এবং স্বর্ণের আজকের বাজার দর। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে প্রতি বুশেল গমের দাম আজকে $560। দাম কিছুটা কমেছে, সেক্ষেত্রে দাম কমেছে $1.50। এরপরেই আমরা দেখে নিচ্ছি স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,888.11 এবং প্রতি স্বর্ণের দাম যেরকম বেড়ে যাচ্ছে ওরকমই কিন্তু আজকেও বেড়েছে প্রায় $30 কাছাকাছি। এছাড়া অভ্যন্তরীণ বাজারে আজ স্বর্ণের দাম তেমন পরিবর্তন হয়নি। আজকে ঢাকার বাজারে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,95,383 টাকায়। আমরা এরপরে দেখে নিচ্ছি আন্তর্জাতিক বাজারে তুলার দামের কি অবস্থা। আজকে তুলার প্রতি বেল তুলা বিক্রি হচ্ছে $65.65। তুলারও দাম কমেছে, $0.12 দাম কমেছে তুলার দাম। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের দেশ বাণিজ্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।